শিক্ষার্থী, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি পূর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও দুইটা ক্লাস করেছি। এখন আজকে তোমাদের একাদশ অধ্যায়ে আলোচনা করব। একাদশ অধ্যায়ে আছে বাংলাদেশের শিশু বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা। তা আমরা আসলে শিশু বেড়ে ওঠাটা কি, কখন থেকে শুরু হয় সেটা আমরা জানবো। এই অধ্যায়ে মূলত আমরা পুরো অধ্যায়টাই আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। তোমরা সবাই আশা করি ক্লাসটা দেখবে এবং আসলে ক্লাস থেকে আমরা কিভাবে নৈবিত্তিক প্রশ্ন বের করতে পারি, তারপর জ্ঞানমূলক প্রশ্নটা আমরা কিভাবে লিখবো সেগুলি আলোচনা করব। এবং একটা সৃজনশীল প্রশ্ন আসে যখন, তখন আমরা এই সৃজনশীলটা বইয়ের ভিতর থেকে কিভাবে আমরা কয়ের উত্তর, ক্ষয়ের উত্তর, গয়ের উত্তরগুলি সমন্বয় করব সেগুলি সম্পর্কে আমরা মূলত জানবো। তা আশা করি তোমরা সবাই সেটে বসে অবশ্যই এই ক্লাসগুলি দেখছো, তোমরা পড়াশোনা করতেছো। তাই আমরা প্রথমেই জানবো যে বাংলাদেশের শিশু আসলে কখন থেকে বেড়ে ওঠা শুরু হয়। আমরা জন্ম থেকেই পরিবারে আমরা একটা শিশু কী করে বড় হইতে থাকে। নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে মানসিকতা, সেটাকে বলা হয় সামাজিকরণ। শিশু বেড়ে ওঠার প্রথমে আছে সামাজিকরণটা কি। সামাজিকরণের পরে আমরা জানবো আসলে এই অধ্যায়ের শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। সামাজিকরণের প্রক্রিয়া, ধারণা এবং এর প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। সামাজিকরণের মাধ্যম এবং এর গুরুত্বটা কি সেগুলি জানতে পারবো। কি কি মাধ্যমে আমরা আসলে সামাজিকরণ হয়ে উঠি সেটা জানতে পারবো। এবং সামাজিকরণের যে গুরুত্ব, একটা মানুষ সামাজিক হওয়ার দরকারটা কি সেটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। শিশুশ্রমের ধারণা, কারণ এবং প্রভাব ব্যাখ্যা করতে পারবো। শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব কী সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের শিশু নির্যাতনের প্রকৃতি, ধারণা এবং কারণ ব্যাখ্যা করতে পারবো। শিশু পাচারের কৌশল এবং শিশু পাচারের যে কারণ সেটা বলতে পারবো। সামাজিকরণ বা সমাজ জীবনের প্রভাব। সামাজিকরণটা কি? সমাজ জীবনে সামাজিকরণের প্রভাব অনেক বেশি। যে প্রক্রিয়ায় শিশু সামাজিকভাবে সামাজিক মানুষ হিসাবে পরিণত হয় এবং সুস্থ সুন্দর পরিবেশ হতে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠে, তাকে সহায়তা করে, তাকে সামাজিকরণ বলে। সামাজিকরণের মাধ্যম, আমরা আসলে কোন কোন মাধ্যম থেকে সামাজিকরণটা শিখে থাকি সেটা আমরা জানবো। এক নম্বরে হলো পরিবার। আমরা পরিবারের যে বড়রা আছে তারা যেভাবে চলাফেরা করে, একে অপরের সাথে মেলামেশা করে এবং কথাবার্তা বলে, যে আচার আচরণ করে, সেগুলি থেকে মূলত বাচ্চারা প্রথম সামাজিকরণটা শিখে থাকে। তারপরে আসছে পরিবেশ। প্রতিবেশীরা যে আচার আচরণ করেন সেখান থেকেও মানুষ কী করে সামাজিকরণটা শিখে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা আসে, ওখানে তারা একে অপরের সাথে যে চলাফেরা করে, তাদের আচার আচরণ যেগুলি ভালো দিক সেগুলি তারা রপ্ত করে এবং সেখান থেকেও তারা সামাজিক হিসাবে গড়ে ওঠে। খেলাধুলা ও পড়ার সাথী, আমরা বিভিন্ন ধরনের শিশু সামাজিকরণে খেলা ও পড়ার সাথীদের ভূমিকাও কম নয়। যারা খেলাধুলা করে তার সাথে তাদের যে আচার আচরণ থাকে সেখান থেকেও তার কি হয় সামাজিকরণটা গড়ে ওঠে। তারপর পড়ার সাথে, যাদের সাথে তারা পড়াশোনা করে তাদের কাছ থেকেও সে সামাজিকরণটা শিখে থাকে। ধর্ম, ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস যা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। প্রতিটা ধর্মের মূল হচ্ছে ব্যক্তির ন্যায় এবং অকল্যাণ ও প্রতি আহ্বান করা এবং অন্যায় ও অকল্যাণ থেকে দূরে থাকা। তাই এই ধর্ম থেকেও মানুষ সামাজিকরণটা শিখে থাকে। গণমাধ্যম, গণমাধ্যম আমাদের যে টিভি, রেডিও, টেলিভিশন, তারপরে আমাদের মোবাইল, আরও অনেক মাধ্যম আছে যেগুলির মাধ্যমে আমরা কী করি, ওখান থেকেও অনেক কিছু দেখে সামাজিকরণটা শিখে থাকি। তাহলে আমাদের সামাজিকরণের যে মাধ্যমগুলি কী কী হলো, এক নম্বরে হলো পরিবার, দুই নম্বরে হলো প্রতিবেশী, তিন নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠান, চার নম্বর হলো খেলা বা খেলাধুলা করার যে সাথী তাদের কাছ থেকে, তারপরে হলো ধর্ম, তারপরে গণমাধ্যম। এইসব মাধ্যম থেকে মূলত আমরা এই সামাজিকরণটা শিখে থাকি। তাহলে আমরা প্রথমে জানলাম সামাজিকরণ কি, তারপরে জানলাম আসলে সামাজিকরণটা আমরা কোন কোন মাধ্যম থেকে রিসিভ করি বা শিখে থাকি। তারপরে আসছে শিশুশ্রমের ধারণা।
আমাদের বাচ্চাদেরকে 18 বছর নিচে যাদের বয়স তাদেরকে আমরা শিশু বলছি, কিন্তু 5 বছর নিচে যারা বয়স তাদেরকে আমরা শিশু বলবো। আসলে শিশুদের কিছু কিছু কাজ আছে যেগুলি আসলে শিশুরা করতে পারে, যেমন বাবা মার সাথে কাজে সহযোগিতা করা, ঘরের কাজে সহযোগিতা করা, ঘর দর গুছানো বা মা রান্না বান্না করতেছে তাকে সহযোগিতা করা, তারপরে ছোটো ভাই বোন থাকলে তাদেরকে দেখাশোনা করা, এগুলি কিন্তু আসলে বাচ্চারা করেই থাকে। এগুলি কোনো মানে ঝুঁকিপূর্ণ কাজ না, এগুলিও শিশু শ্রম, কিন্তু যখন কোনো কিছুর বিনিময় শ্রমের বিনিময়ে তাকে কোনো কিছু দেওয়া হয় তখন এটাকে বলা হয় শিশু শ্রম। শিশু শ্রমের কারণ, বাংলাদেশের অনেক শিশু অন্যের বাসা বাড়িতে সহায়ক হিসাবে কাজ করে, বাড়ির বাইরে বিভিন্ন কলকারখানা, চুরি কারখানা, তারপরে বিড়ি, ব্যাটারি, জুতা তৈরির কাজ, এগুলি কাজও করে থাকে। ল্যান্ড এবং বাণিজ্যিক মেশিনের কাজও করে থাকে। এগুলি হলো কাজ, কী কী কাজ করে থাকে, কারণ কী কী কারণে করে থাকে, অবহেলা, অভাব, দারিদ্রতা এবং অসচেতনতা মূলত মেইন কারণ। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কি অশিক্ষিত, তারা জানে না আসলে বাচ্চাদের এই ঝুঁকিপূর্ণ কাজ করতে দিলে তার কী ক্ষতি হয়ে যেতে পারে, এবং অভাব অনটনের কারণেও বাচ্চাদেরকে কী করা হয়, এই কাজে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ কাজ করতে দিলে বাচ্চাদের জীবনটা শেষ হয়ে যেতে পারে সেটা তাদের ধারণা নাই। ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর শারীরিক, মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অতিরিক্ত শ্রমের কারণে নানা ধরনের সংক্রমণ রোগে আক্রান্ত হতে পারে। এই সম্পর্কে আসলে বাবা মাদের ধারণা নাই, এবং তাদের পথ শিশুদেরও অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব, তোমাদের বয়সের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করার বয়স, তারা যখন অন্যের বাড়িতে কাজ করে বা কোনো বাড়িতে যখন কাজ করে, আমাদের বাড়িতেও যদি কাজ করে, তখন আমাদের কী করা উচিত, তাদের প্রতি সহানুভূতি থাকা উচিত। এবং সেও একটা শিশু, এই বয়সে সে খেলাধুলা করার কথা এবং বই নিয়ে পাঠশালায় যাওয়ার কথা, কিন্তু তার দারিদ্রতার কারণে অথবা বাবা মার অজ্ঞতার কারণে সে আজকাল অন্যের বাড়িতে কাজ করতে আসছে। সেই জিনিসগুলি আমাদের মাথায় রেখে তাদেরকে সহযোগিতা করতে হবে। শারীরিক মানসিক নির্যাতনের তাদের নিত্য সঙ্গী, কিন্তু দেখা যাচ্ছে তাদের প্রতি আমাদের সহানুভূতির বিপরীত কাজ করছে। এই জন্য আমাদের সবার কী করা উচিত, এই বিষয়ে সচেতন হওয়া উচিত, এবং যারা সন্তান দিচ্ছে তাদেরও সচেতন হওয়া উচিত, এবং যাদের বাড়িতে রাখছে তারাও সচেতন হওয়া উচিত। তাদের প্রতি ভালো ধারণা করতে পারি, সুযোগ সুবিধা করে দিতে পারি। অনেক পরিবার মা বাবা মনোমালিন্য এবং ঝগড়া বিবাদ থেকেও বাচ্চারা কী হয়, খারাপ আচরণ করে থাকে। শিশুর প্রতি নির্দয় আচরণ শিশুর শারীরিক, মানসিক, নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে। আর শিশুরা যখন ওইরকম খারাপ আচরণ পেতে পেতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে তারা অসুস্থ এবং বিকারগ্রস্ত হয়ে যায়, তখন তারা স্বাভাবিক আচরণ করে না। যখনই তার সুযোগ আসে তখনই তার এই আচরণটাকে কী করে, বহিঃপ্রকাশ করে। সে যার যার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে বড় হয়েছে, তাদের সাথে তাদের ওই খারাপ ব্যবহারগুলি করার জন্য অদ্ভুতভাবে জড়িত থাকে। তাদের শিশু নির্যাতনের প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। শিশু পাচার কারণ এবং প্রতিরোধ। শিশু কেন পাচার হয় আমরা জানবো। শিশু পাচার হয় মূলত অজানা, অশিক্ষিত এবং আমাদের অসচেতনতাই মূলত দায়ী। আমরা আসলে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সে কোনো বিপদে পড়লো কিনা আমরা খোঁজ খবর রাখি না, সেই জন্য মূলত শিশুরা পাচার হয়ে যায়। আর কারণটা হলো আমাদের দেশে দুর্নীতি, তারপরে অসদাচরণ হলেও সবচেয়ে বেশি, এই জন্য মূলত আমাদের বাংলাদেশের শিশুরা বেশিরভাগ পাচার হয়ে থাকে। প্রতিরোধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। যার যার জায়গা থেকে যখন আমরা সবাই সচেতন হব এবং নিজের সন্তানের বেলা যেমন খেয়াল রাখবো, আমরা স্কুলে যখন আসবে একটা বাচ্চা, তখন আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাটা কোনো বিপদে যেন না পড়ে। সবাই যখন যার যার জায়গায় থেকে খেয়াল রাখবে এবং খোঁজ খবর রাখবে, তখন আমরা কী করতে পারবো, এই শিশু পাচার রোধ করতে পারবো। অজানা মানুষের সাথে মেলামেশা করতে দিব না, তার দেওয়া কোনো কিছু খাবার খেতে দিব না, তার কাছে যেতে দিব না, এবং তাকে দেখলে আমরা সবাই তাকে কী করব, প্রতিহত করব। তখনই আমরা মূলত এই শিশু পাচারটাকে রোধ করতে পারবো। তাহলে আমরা শিশু পাচার প্রতিরোধে আমাদের করণীয় কী কী আছে,
দূরে কিংবা নির্জন স্থানে কখনো একাকী দেওয়া যাবে না। দূরে কোথাও একা একা বাচ্চাদের দেওয়া যাবে না। অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার খাওয়ানো যাবে না। অপরিচিত সামান্য পরিচিত কোনো ব্যক্তির সাথে কোনো স্থানে দেওয়া যাবে না। প্রলোভনকারী সম্পর্কে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে আগে শিখাইতে হবে অচেনা কারোর কাছে কিছু খাবেন না, এবং তারা যদি কোনো কিছু লোভ দেখায় বা কোনো কিছু দিবে বলে তখন যেন তাদের সাথে সে সঙ্গ না দেয় এবং তার কাছাকাছি না যায়। পাচারকারীকে আমাদের আশেপাশেই রয়েছে। এই পাচারকারীর কৌশলগুলো সম্পর্কে আমরা নিজেরা যেমন সতর্ক হব, আমাদেরকে এই বিষয়ে সতর্ক বাচ্চাদেরকেও করতে হবে। প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে আমার এই খবরটা দিতে হবে। তাহলে আমরা যে বাংলাদেশের শিশু বেড়ে ওঠা এবং প্রতিবন্ধকতা এই অধ্যায়ে মূলত আমরা কি কি জিনিস জানলাম। আমরা এখান থেকে যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সামাজিকরণটা কি, মানুষ নতুন পরিবেশের সাথে যে খাপ খায় নেওয়ার যে কৌশল, সেটাই হলো সামাজিকরণ। এই সামাজিকরণটা মূলত আমরা কোন কোন জায়গা থেকে পেয়ে থাকি? পরিবার থেকে, প্রতিবেশীর কাছ থেকে, গণমাধ্যমের কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ধর্ম প্রতিষ্ঠান থেকে, তারপরে খেলার সাথে বা খেলাধুলা করতে গিয়েও আমরা অনেক জায়গায় সামাজিকরণ হয়ে থাকে। এই সামাজিকরণের গুরুত্বটা কি? একটা বাচ্চা যখন সামাজিকভাবে বড় না হয় এবং সামাজিকরণ তার মধ্যে না থাকে, তখন নতুন পরিবেশে নিজেকে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে না। এই জন্য আমাদের সামাজিকরণটা খুবই গুরুত্বপূর্ণ। শিশু শ্রমিক আমাদের মনোভাব, আমরা যে বাচ্চাদেরকে কাজের মানুষ হিসেবে রাখি, তাদের প্রতি আমাদের যে মনোভাবটা আছে, সেই মনোভাবটাকে বিপরীত করতে হবে। মানে আমরা যেন মনোভাব রাখি, সবাইকে আমরা মনে নিজের বাচ্চার মতো ভালোবাসি, সেটা হলো সবচেয়ে বড়। আর পাচার রোধের জন্য আমরা সবাই সচেতন হলে মূলত আমরা এই শিশু পাচার রোধ করতে পারবো। তারপরে এই অধ্যায় থেকে আমরা সৃজনশীল কি আসতে পারে আমরা বললাম। তাই সৃজনশীল যদি প্রতিবন্ধকতা শিশু জীবনে কি প্রভাব ফেলতে পারে। প্রতিবন্ধকতা কি? কোনো একটা কাজ করতে যে বাধার সম্মুখীন হয় সেটাকে বলতে আছে প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদের সবাই কী করতে হবে? সহযোগিতা করতে হবে। তাহলে আমরা এই প্রতিবন্ধকতা দূর করতে পারবো। ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। একটা শিশু সুস্থ সুন্দরভাবে বিকশিত হওয়ার জন্য পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠান এবং খেলার সাথে প্রত্যেকেরই ভূমিকা আলাদা আলাদা রয়েছে। আমরা তাদের প্রতি কী করতে হবে? সেই সহযোগিতার মনোভাবটা থাকতে হবে। তখনই আমরা কী করতে পারবো? একটা শিশুকে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারবো। আশা করি তোমরা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করতে পারবে, এবং সৃজনশীল যদি আমাদের আসে, সামাজিকরণটা কি আমরা আশা করি বলতে পারবো। এবং আমাদের প্রথম শিশুর সামাজিকরণ শুরু হয় কোথায় থেকে, সেটা প্রশ্ন করলে আমরা আশা করি উত্তর দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।